প্রিয় দেশবাসী, আপনাদের বলবো কেন শেখ হাসিনার সরকারের পতন হলো। সম্পূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আপনারা দেখছেন ভিডিওর যে চিত্র, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জনগণ কিভাবে গণভবনে প্রবেশ করে সেই গণভবনের সকল সম্পদ কেড়ে নিচ্ছে। সবিস্তারে সকল কিছু আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে আলোচনা করা যাক। আমি এক কথায় বলবো যে এই শেখ হাসিনা সরকার এই দেশটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে চাচ্ছিল বা করছিল। আমি নিজেও আওয়ামী লীগ করি এবং আমার পরিবার, আমার জেলা সকলে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের লোকজন। তা সত্ত্বেও শেখ হাসিনার প্রতি যে আমারও একটা তিক্ততা এসেছিল এবং দেশবাসী মানুষের কাছেও শেখ হাসিনা সরকারের শাসন ব্যবস্থার প্রতি একটা তিক্ততা এসেছিল, সে কথাই এখন আলোচনা করা যাক। প্রথমত, এই যে করোনাকালীন সময় চলে গেছে, এখানে বেশ মানুষের 2 বছর নষ্ট হয়ে গেছে। করোনা শেষ হওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্টের এক এক দিনে 30টা 32টা এমন পরীক্ষা হয়েছিল এবং একটি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া সে কিন্তু অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এক্ষেত্রে তাদের যে বয়সের একটা সমস্যা হয়েছিল, এই জন্য কিন্তু এদেশের ছাত্র জনতা একটা বয়সের দাবিদার করেছিল যে চাকরির ক্ষেত্রে 35 বছর বয়সের একটা নির্ধারণ করে দেওয়া হোক। 35 বছর সরকারি চাকরির বয়সের স্থানটা একটা করে দেওয়া হোক। এটার জন্য কিন্তু বিগত নির্বাচনের সময়, এই যে এখন নির্বাচিত সরকারের বিগত নির্বাচনের সময় একটা ইস্তিহার দিয়েছিল, যদি আমরা সরকার, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসি, সরকারি চাকরিতে 35 করে দিব। ঠিক আমরা সকল ছাত্র জনতা আমরা 35-এর জন্য খুবই আন্দোলন করেছিলাম, খুবই। সেই আন্দোলনে পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করেছে, অনেক ছাত্রের প্রাণহানি হয়েছে। সেই আন্দোলনে আমিও ছিলাম। এই জন্য এই সরকারের প্রতি আমার তীব্র বিমুখতা সৃষ্টি হয়। কেন ভাই, 35 না করা হোক, 32 করে দিলেও তো এদেশের ছাত্র জনতা একটু খুশি হতো। প্রত্যেকটা ছাত্র জনতা চাইতো, কারণ যখন একটা ছাত্র অনার্স পড়াশোনা করে তখন তার 1টা বছর বা 2টা বছর নষ্ট হয়। আমার সার্টিফিকেটের অনার্সের মেয়াদ, সার্টিফিকেটে অনার্সের সাল লেখা আছে 14, কিন্তু আমি অনার্স শেষ করি 16-তে। কোনো কোনো গ্যাপ নাই, কিছু নাই। তারপরও এই যে 2টা বছর লস হয়েছে, এই 2টা বছর আমি কি করে ফেরত পাবো? আমার বয়সের থেকে এই 2টা বছর চলে গেছে। এরকম প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রেই সৃজন জট ঘটেছে। সেক্ষেত্রে যেহেতু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 2 বছর বেশি দিয়েছে, কেন সাধারণ জনতা তাদের ক্ষেত্রে তো এটা দিতে পারত। মুক্তিযোদ্ধা সন্তানরা যদি 2 বছর বেশি পায়, সাধারণ ছাত্ররা 2 বছর অত্যন্ত 32 করে দিলেও কিন্তু এই ক্ষেত্রে শেখ হাসিনা বা তাদের সরকারের যে ইস্তিহার, এটা পালিত হতো, সেটা করেনি। এই জন্য আমারও আওয়ামী লীগের প্রতি একটা তীব্র বিমুখতা ছিল। যাই হোক, সরকার ক্ষমতায় আছে, সরকার সবার, সকল জনগণের। তার মানে এটা নয় সরকার কখনোই নিজে বক্তব্য দিতে পারে না যে এদেশ আমার বাবা এদেশ স্বাধীন করেছে। এমন বক্তব্য কিন্তু জনগণের মধ্যে বিমুখতা সৃষ্টি হয়। সরকার এমন বক্তব্য দিয়ে জনগণের মধ্যে একটা আক্রোশের রেশ তৈরি করেছে। এমন বক্তব্য দেওয়া যাবে না।
এদেশে 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার মিলেই কিন্তু এদেশ এবং মুক্তিযোদ্ধা মিলে সাধারণ জনগণ মিলেই কিন্তু এদেশ স্বাধীন করেছে। তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 9 মাস যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিল। সে সময় তিনি কিন্তু কোনো ভূমিকাই রাখেনি। এই দেশটি পুরো বাংলাদেশটি স্বাধীন করার জন্য 11টা সেক্টর কমান্ডার ছিল এবং এদেশের জনগণ ছিল। এদেশের জনগণ ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে এদেশে এসে যুদ্ধ করে তারপরেই তো এদেশ স্বাধীন হয়েছে, তাই না? সেখানে আমি বলতে চাচ্ছি জিয়াউর রহমান তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন। তিনিও মুক্তিযুদ্ধের সময় যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু তার ভূমিকার কথা কেন শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার অ্যাকসেপ্ট করতে পারছে না, গ্রহণ করতে পারছে না? এটা কিন্তু গ্রহণ করতেই হবে তাকে। আমার কথা হচ্ছে সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সে কথা নয়, সে তো মুক্তিযুদ্ধের সময় কিছুটা হলেও ভূমিকা রেখেছে। সে একজন বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত সেই সময়। পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। তার ভূমিকার কথা স্বীকার করতেই হবে। সেটা কিন্তু না করে কিছু বিএনপি বা অন্যান্য যে সমর্থন গোষ্ঠী আছে তাদের ভিতরে কিন্তু আক্রোশের সৃষ্টি করে। এরপর দেখা যাচ্ছে সকল জনগণ জানে শেখ হাসিনার সরকার কিভাবে গঠন হয়েছিল। এমন একটা টার্ম ছিল, কোনো নির্বাচন ছাড়াই সরকার গঠন করেছে। এমন একটা টার্ম ছিল যে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না অনেক জায়গায়, সেভাবে নির্বাচিত হয়েছে। এভাবে হতে পারে না। বড় বড় বিরোধী দলদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোন প্রক্রিয়ায় নির্বাচন করলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং উভয় পক্ষের নির্বাচনী দল অংশগ্রহণ করতে পারে। তারপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা যায়। কিন্তু জোর করে সিস্টেম করে ক্ষমতা দখল করলে সেটা আসলে সব সময় টিকে থাকে না। সেটার পরিণতি ফল আজকে এদেশের জনগণ দেখতে পাচ্ছে। সেই জন্য কখনোই ক্ষমতার বড়াই দেখান যাবে না। ঠিক আছে, যে ক্ষমতা প্রত্যেকেই চায়, যেভাবেই হোক ক্ষমতা দরকার, কিন্তু ক্ষমতার পরিণতি এমনই হয়। তারপরে যাই হোক, এখন যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কথা বলবো যে যখন ছাত্ররা একটা আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের পূর্ব ইতিহাস হচ্ছে 2018 সালে একটা ব্যাপক আন্দোলন এদেশে হয়েছিল কোটা সংস্কারের জন্য। এবং সেই সময়ও কত ঝালাও পোড়াও ছাত্ররা করেছে, ছাত্রদের উপরে নির্মম অত্যাচার করেছে সরকার। আমি পুলিশকে বলবো না, পুলিশ তো সরকারের নির্দেশ পালন করে। কারণ আওয়ামী লীগ আসলেও যে পুলিশ আছে, বিএনপি আসলেও সেই পুলিশই আছে। অর্থাৎ পুলিশ হচ্ছে সরকারের নির্দেশনা পালন করে, তাছাড়া কিন্তু অন্য কিছু নয়। তাই তখনকার 2018 সালে যখন এদেশে কোঠা আন্দোলনের জন্য নেমেছিল, সেই কোঠা আন্দোলনকারীদের মানে ছাত্র সমাজের উপরে যে নির্মম অন্যায় অত্যাচার হয়েছে সেটা কিন্তু এদেশের জনগণ ভুলেনি। তারপরও সে সময় একটা সফলতা এসেছিল যে প্রথম শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা ব্যবস্থা থাকবে না। এটা কিন্তু খুবই ভালো, জনগণ মেনে নিয়েছিল, সুষ্ঠুভাবেই কিন্তু দেশ পরিচালিত হচ্ছিল। এখন একটা জিনিস ভাববেন যে এই সময়টা, যে এই যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে মেধাবী ছাত্রগণ যে চাকরিতে প্রবেশ করে, এই ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে দেশ পরিচালনা করে, বড় বড় পদে স্থান পেয়ে কিন্তু দেশ সুন্দরভাবে পরিচালিত করে। সরকার না থাকলেও কিন্তু দেশ পরিচালিত হয়, কারণ বিভিন্ন মন্ত্রণালয়ে যারা সচিব আছেন, বিভিন্ন জেলার যারা ডিসি ইউনো আছেন, তারাই কিন্তু একটা দেশ পরিচালনা করতে পারে তাদের প্রধানদের নির্দেশনায়। কিন্তু দেখেন
এইখানে যদি অযোগ্য ব্যক্তিদের হয়, কোঠায় যদি এই এই জায়গাটায় চাকরি হয়, তাহলে এরা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য নির্দেশনা দিতে পারবে না। এই জন্য এই দুইটা ক্ষেত্রে যে কোঠা বাতিল হয়েছিল, এটা জনগণ মেনে নিয়েছিল। সমস্যাটা বাঁধল কোথায়? 2024 সালে এসে দুই একজন ছাত্র এই বিষয়ে রিট করছে। ছাত্র না, বলবো যে মুক্তিযোদ্ধার সন্তান, যে আমাদের কোঠা কেন থাকবে না, কোঠার ব্যবস্থা তো পূর্বে ছিল, ঠিক আছে, কেন সেই পূর্বের কোঠা এখন থাকবে না? এই রিটের পরিপ্রেক্ষিতে সে বাংলাদেশের বিচারপতি সে একটা রায় দিয়ে দিচ্ছে যে বাংলাদেশের সকল চাকরিতে 56% কোটা থাকবে, মুক্তিযোদ্ধার কোটা 30%, অন্য অন্য কোটা মিলিয়ে 56% কোটা থাকবে। তাহলে 56% যদি একটা চাকরিতে কোটা চলে যায়, তাহলে মেধাবীরা কোথায় যাবে? মেধাবীরা চাকরির ক্ষেত্রে তারা কিভাবে একটা ভালো চাকরি অর্জন করতে পারবে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিদ্যাপীঠ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী স্টুডেন্টরা আছে, তারা তো একটা ভালো চাকরি কখনোই পাবে না। এখন এই কোঠা সংস্কারের জন্য, কোঠা বাতিল না, কোঠা সংস্কারের জন্য ছাত্র জনতা একদিন, দুই দিন, দ্বিতীয় দিন এভাবে আন্দোলন করেছিল। ছাত্ররা কোথায় আন্দোলন করবে? খোলা মাঠে আন্দোলন করবে না। এই দেশে বা বিভিন্ন দেশে আন্দোলন সব সময় রাস্তা অবরোধ করেই হয়, এবং ছাত্ররা অত্যন্ত শান্তভাবে 2 দিন আন্দোলন করেছিল। এই আন্দোলনে সরকার কোনো রকম কর্ণপাত করেনি। পরিশেষে দেখা গেল কি, সরকারি তরফ থেকে আদেশ এসেছে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদের উপরে একটি নির্মম আক্রমণ চালায়। এতে অনেক মেয়ে, মা বোন, মা না, অনেক বোনরা এখানে নিহত হয়, অনেক ছাত্ররা আহত হয়, নিহত হয়। এর ফলে কিন্তু ছাত্ররা একটু ক্ষেপে ওঠে। এরপর সরকার একটা দেশবাসীর কাছে একটা প্রশ্ন রেখেছিল, এদেশের মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি পাবে নাকি এদেশের রাজাকারের নাতি নাতিরা চাকরি পাবে? প্রশ্ন রেখেছিল। এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর হয় কি, হয় মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি পাবে, আর না হলে রাজাকারের নাতি নাতিদেরকে কি চাকরি দেওয়া হবে? এই যে সুন্দর বাংলাদেশ, এদেশে কখনোই চিহ্নিত কোনো রাজাকার এখন আর নেই। যদি রাজাকার কেউ থেকে থাকে, যদি প্রমাণিত হয় সে রাজাকার, তাকে কিন্তু দেশদ্রোহিতা মামলায় আটক করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তাহলে রাজাকার তো কেউ নেই। তাহলে হয় মুক্তিযোদ্ধার নাতি নাতিরা, আর নাহলে অন্য ছাত্রছাত্রীরা। এখানে অন্য সকল ছাত্রছাত্রীদেরকে স্পষ্টই রাজাকার বলে চিহ্নিত করেছে। এখন এই 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 কথা বিশ্লেষণ করে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা একটা স্লোগান দিছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। এখানে ছাত্ররা কিন্তু নিজেকে রাজাকার বলেনি, বলছে কে? সরকার। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে যে কথাগুলো, সরকার যদি সকল ছাত্রছাত্রীদেরকে রাজাকার করে দেয়, সকল ছাত্রছাত্রীদের বাবাকে যদি রাজাকার বলে দেয়, সকল ছাত্রছাত্রীর দাদা দাদিকে যদি রাজাকার বলে, তাহলে ছাত্ররা কেন ক্ষেপে উঠবে না? কেন এই আন্দোলন তীব্রতর হবে না? এভাবেই কিন্তু এই যে ছাত্র জনতা, সারা বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু প্রচুর পরিমাণে জেগে ওঠে। সরকারের মতন অবস্থানে থেকে এরকম একটা কথা কখনো কেউ কাম্য করেনি, এরকম কথা বলতে পারে না। একদিকে সরকার বক্তব্য দেয় আমরা ছাত্রছাত্রীদের পক্ষে কাজ করছি, অন্যদিকে ছাত্রছাত্রীদের রাজাকার বলে তাদেরকে উস্কিয়ে দিয়েছে। এই যে যে বিভিন্ন পয়েন্টের আমি বিষয়গুলো বললাম, এই এই বিষয়টার উপরেই কিন্তু ছাত্ররা প্রতিনিয়ত তারা সংগ্রাম করে যাচ্ছে। ছাত্রদের হাতে নেই কোনো অস্ত্র, সর্বোচ্চ নিজেকে আত্মরক্ষা করার জন্য দুই একটা ডাল, গাছের ডাল, দুই একটা লাঠি সোঁটা হাতে নিয়েছিল। এখন
এটা তো অবশ্যই করবে নিজেকে রক্ষা করার জন্য, কারণ সরকার নির্দেশ যদি না দেয় তাহলে এই যে প্রশাসন নিরীহ ছাত্রদের উপরে যে হামলা করেছে, আক্রমণ করেছে, এই যে গুলি চালিয়েছে, অসংখ্য ছাত্রছাত্রীদের জীবন নাশ হয়েছে, যদি সঠিক পরিসংখ্যান করা হয় তাহলে এই যে শেখ হাসিনা পতন পর্যন্ত মিনিমাম 2 থেকে 3 হাজার মানুষ জীবন দিয়েছে। তাহলে এই যে যে জীবন দিয়েছে এগুলো খুবই কষ্টদায়ক। যে মা তার সন্তানকে হারিয়েছে, বোঝে সন্তান হারানো কত কষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, স্বজন হারানোর যে বেদনা সেটা আমি ছাড়া কেউ বোঝে না। এখন সন্তান হারানো যে বেদনা একটা মা ছাড়া কেউ বোঝে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার সন্তান হারাননি। এই যে এত মানুষ মারা গেলেন সেটার জন্য তিনি প্রথমত কোনো দুঃখ প্রকাশ করেননি। মেট্রো রেলের যে স্টেশন আক্রমণ হয়েছিল সেই মেট্রো রেলের সেই ভাঙচুর দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। বিভিন্ন সরকারি স্থাপনা ভেঙে দিয়েছেন, সেগুলো জেনে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এদেশের যখন মৃত্যু হয়েছে, এদেশের যখন ছাত্র জনতা নিহত হয়েছে, সেটার জন্য প্রথমত তিনি কোনো দুঃখ প্রকাশ করেনি, পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছিলেন। এটা আসলে কাম্য না। এই যে সরকার মাঝে মাঝে বলতেন যে দেশের জনগণ বেশি বাড়াবাড়ি করলে সব কিছু বন্ধ করে বসে থাকবো, পানি দেব না, বিদ্যুৎ দেব না, ইন্টারনেট দেব না। কেন ভাই? জনগণ এগুলো কেন প্রাপ্য না? এগুলো আপনি বন্ধ করার কে? আপনি সরকারের ক্ষমতায় আছেন দেখে কি যা খুশি তাই করবেন? শুধু আপনি সরকার না, যে কোনো সরকারই আসুক না কেন, সরকারি ক্ষমতায় এসে কি আপনার যা কিছু ইচ্ছা তাই কিছু করবেন না? গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই হচ্ছে সরকার, এটাই হচ্ছে মূল মন্ত্র, এটাই হচ্ছে মূল সংজ্ঞা। তো জনগণের ভালো হয়, জনগণের কল্যাণ হয়, জনগণের উপকার হয়, সে বিষয়ে যদি সরকার না ভাবে তাহলে সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই। এই যে সকল ছাত্রছাত্রীরা নেমেছিল, সেই ছাত্রছাত্রীদের যখন মৃত্যু হয়েছিল, ছাত্রছাত্রীদের সকল দাবি সরকার মেনে নিয়েছিল ঠিকই, কয়েকটা দাবি কখনোই মেনে নিতে পারেননি। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে আটক করা হয়েছে, যে ছাত্রছাত্রীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আন্দোলনে এসেছিল বিদায়, সেই ছাত্রছাত্রীদেরকে মুক্তি দিতে হবে। এবং এই ছাত্রছাত্রীরা আরও একটা দাবি করেছিল যে এই আন্দোলন থেমে যাবে, তারপর যেন ছাত্রদের নামে কোনো কেস ফাইল না হয়। কারণ একটা ছাত্র নামে যদি কেস ফাইল হয়, পরবর্তী চাকরিতে তাকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এটা তো একটা যৌক্তিক দাবি ছিল ছাত্রদের। কেন ভাই তাদেরকে কেস ফাইল দিয়ে হয়রানি করা থাকবে, তাদের নামে কেন কেস ফাইল থাকবে? এই যৌক্তিক দাবিগুলো কিন্তু সরকারের কাছে করেছিল। পরবর্তী একদম শেষ মুহূর্তে যখন আর ছাত্রদের পিছু হটার সুযোগ ছিল না, তখন কিন্তু এই দাবিগুলো সরকার মেনে নিয়েছিল, তবে কিন্তু শেষ মুহূর্তে মেনে নিয়েছিল, যখন আর ছাত্রদের উপায় ছিল না, তখনই একমাত্র সরকার পতনের জন্য এক দফা এক দাবি করেছিল যে এই সরকারের পতন চাই। তখনই কিন্তু আসলে এই যে মূল বিষয়গুলো হলো, এগুলোর কারণেই কিন্তু সরকারকে পতন ঘটিয়েছিল। এই যে একটু হলেই সরকার ইন্টারনেট বন্ধ করে দিল। একটা জিনিস দেখেন, এই আন্দোলনের ফলেই কিন্তু প্রথম কী করছে, মোবাইলের যে সিমের যে ইন্টারনেট, এই সেবাটা অফ করে দেয়। এই সময় কিন্তু কোনো জনগণ ইন্টারনেটের উপরে কোনো আক্রমণ করেনি। যখন পুরোপুরিভাবে মোবাইল সিমের ইন্টারনেটটা বন্ধ করে দেয়, তখন চিন্তা করছি সরকার এইভাবে ইন্টারনেটটা বন্ধ করে দিল। তখন কিন্তু রেগে মেখে ইন্টারনেটের যে ভবনগুলো,
কিছু যে ব্রডব্যান্ডের টাওয়ার ভবনগুলো ভেঙে দিল, পুড়িয়ে দিল, এর ফলে ব্রডব্যান্ডটা চলে যায়। এখন এই যে ভাঙার জন্য যে মনের ভিতরে আক্রোশ তৈরি করছে জনগণের উপরে, এটা তো সরকারের কিছু খামখেয়ালি তার কারণেই হয়েছে। যদি ইন্টারনেট সেবা বন্ধ না করতো তাহলে কেউ ব্রডব্যান্ড ভাঙতে যেত না। আর সর্বশেষ যে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে গণভবনের ভিতরে কিভাবে ছাত্র জনতা, হিন্দু, মুসলমান, মানে সকল মানুষ, সোজা কথা এখানে ধর্ম না, সকল মানুষ দেয়াল টপকিয়ে যেভাবে গণভবনের ভিতরে প্রবেশ করছে, এটাও হতো না যদি সরকার এই পরিস্থিতি, অবশ্যই সে সর্বক্ষণ অবগত ছিল। যদি সরকার চাইতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতো যে না, পরিস্থিতি, দেশবাসী আমাকে আর চাচ্ছে না, দেশবাসী আমার পতন চাইছে, তো সরকার যদি তখন দেশবাসীর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে, দুঃখ প্রকাশ করে, সে যদি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ পত্র জমা দিত, তাহলে কোনো জনগণই এই যে গণভবন, এই যে সংসদ ভবন, গণভবন মানে হচ্ছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, সেই গণভবন, সংসদ ভবন, যেখানে বাংলাদেশের সকল মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এরা দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা সভা করেন, সেই সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে প্রধানমন্ত্রী সকল কার্য সম্পূর্ণ করে থাকেন, সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এদেশের জনগণ আক্রমণ করতে যেত না যদি সরকার স্ব ইচ্ছায় পদত্যাগ করতেন এবং দেশবাসীর কাছে যদি ভাষণ দিতেন। তাহলে এই যে মানুষের সরকারের প্রতি যে ক্ষোভ, শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ, এই ক্ষোভটা প্রকাশ করতেন না। শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভের কারণেই কিন্তু বঙ্গবন্ধুর প্রতিও যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু জনগণ প্রকাশ করতো না। কারণ হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আমাদের বাংলাদেশের এই বাঙালি জাতির জনক এবং এই স্বাধীন বাংলার নির্মাতা, এটা সকল জনগণই স্বীকার করে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যারাই বলি না কেন, সকলেই কিন্তু এই জিনিসটা স্বীকার করে। তাহলে স্বীকার করার পরও কেন বঙ্গবন্ধুর মূর্তি, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি আছে, এটা কেন ভেঙে ফেলছে? কারণ এই সরকারের প্রতি বিমুখতার কারণে, সরকারের যে পিতা, এই কারণে কিন্তু বঙ্গবন্ধুর প্রত্যেকটা মূর্তি, যেখানে ছবি, মূর্তি আছে, আপনারা এই ভিডিওর শুরুতে দেখছেন, এরকম কিন্তু ভেঙে ফেলছে। আর গণভবনে জনগণ প্রবেশ করেছে, সেটা ভালো কথা, কিন্তু আমি কখনো এই যে গণভবনের যে সম্পদগুলো লুটপাট করে, লুটপাট বলবো না, মানে জনগণ যা পাইছে নিয়ে গেছে, এগুলো আসলে প্রত্যেকটা সাধারণ মানুষ এগুলো করেছে। এগুলো আমি আসলে এই বিষয়ে সমর্থন করি না। আসলে এটা দেশের সম্পদ, আপনারা দেখছেন কিভাবে আনন্দ উল্লাস করছে এদেশের সম্পদগুলো নিয়ে, যে যেভাবে পারছে, বালিশ, কম্বল, কাঁথা, কম্বল, মানে ফ্রিজ, টিভি, হাঁস, মুরগি, রান্না করা খাবার বলেন, তারপরে আপনার বিভিন্ন গাছগাছালি, এবং আবার আপনি দেখেন যে বেগুন গাছ, মরিচ গাছ, মানে গ্রিল, দরজা, জানালা, শুধু গণভবনের যে সরকারি ভবনগুলো, গণভবনের যে শুধু ইটগুলো ছাড়া বলতে কিছুই নেই। সম্পূর্ণ ভিডিওটাতে দেখবেন প্রত্যেকের হাতে যে জিনিসগুলো আছে সবই গণভবন থেকে আসলে মানুষ ছিনিয়ে আনছে। এই যে সরকারের প্রতি যে একটা বিমুখতা, এই কারণেই আসলে এটা করেছে। এটা আসলে আটকানো কোনো রকমই সম্ভব হতো না। যদি আটকানো যাইতো, যদি সরকার পূর্বের থেকেই সে স্বেচ্ছায় পদত্যাগ করতো, তাহলে সরকারকে এভাবে পালিয়ে এদেশ ছেড়ে চলে যেতে হতো না, এদেশেই তিনি থাকতে পারতেন। আবার একটা সুষ্ঠু নির্বাচন হতো, সেই সুষ্ঠু নির্বাচনে যারাই, জনগণ যাকেই আসলে চাইতো, যে সরকারকেই ভালোবাসতো, তাকে আবার ভোট দিত,
আবার নির্বাচিত করতো, তখন শেখ হাসিনা আবার সরকার গঠন করতে হয়তো সুযোগ পেত, আর না হলে অন্য দল সুযোগ পেত। সেই সুযোগটা ছিল। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে আর এদেশে এইভাবে আর সুযোগ পাবে না, জনগণের ভালোবাসা পাবে না। এখানে আওয়ামী লীগ বিএনপি বলতে নেই, সকল ব্যক্তি এই সরকারের প্রতি যে একটা ক্ষোভ, সেটা তৈরি হয়েছিল। কারণ প্রত্যেক ছাত্রর যখন সন্তান মারা গেছে, প্রত্যেক পিতামাতার যখন সন্তান মারা গেছে, তখন কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি দেখেনি, তখন সরকারের প্রতি ক্ষোভ ছিল। এই ক্ষোভ প্রকাশ করেছে, এই ক্ষোভ প্রকাশ করে গণভবন থেকে যে যা পেয়েছে সবগুলোই কিন্তু তারা কেড়ে নিয়েছে। দেখেন, হাঁস মুরগি এগুলো নিয়েছে। আসলে যে যা পেয়েছে হাতের সামনে ঢুকতে, সেগুলো নিয়েছে। এগুলো আসলে দেশবাসী এবং পৃথিবীর জনগণও এটা কাম্যতা প্রকাশ করেনি। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটাই আমি দেখিয়েছিলাম যে শেখ হাসিনা পতনের পরে গণভবনের দিকে মানুষের যে মানে যাওয়া, এবং গণভবন থেকে মানুষ যে কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, সেই দৃশ্য সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনারা দেখলেন। এবং আমি শেখ হাসিনা পতনের যে বিষয়গুলো, এগুলো প্রকাশ করলাম। সবাই ভালো থাকবেন, এবং আবার নতুনভাবে দেশ সাজাতে হবে, দেশ গঠিত হবে, সেই প্রত্যাশায় আশা করি সুন্দরভাবে দেশ গঠিত হোক। সবাইকে ধন্যবাদ।